গাইজ গতকালকে আচমকাই রিলিজ হয়ে গেল দাগি মুভির ট্রেলার। ভাই টিজার না কিন্তু ট্রেলার। তো ট্রেলারটা কেমন ছিল? আপনি যদি খালি চোখে ট্রেলারটা দেখেন আপনার কাছে মনে হবে 8-10টা বাংলা মুভির মতোই সিম্পল একটা মুভি হইতে যাচ্ছে, সিম্পল একটা ট্রেলার। আর যার 50%ই হচ্ছে ট্রেলারেই বলে দিছে। কিন্তু যদি একটু চশমা লাগায় ব্যাপারগুলো দেখেন তাহলে কিছু জিনিস আপনি নোট করতে পারবেন যেগুলো আপনার মানে মাথাটা একটু ঘুরাই দিবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি চাইলে নোট করে রাখতে পারেন, আমি লিখে রাখছি। ট্রেলার 2 মিনিট 22 সেকেন্ড, এর ভিতরে 29 সেকেন্ড, 44 সেকেন্ড, 1 মিনিট 26 সেকেন্ড, 1 মিনিট 50 সেকেন্ড, 2 মিনিট আর 2 মিনিট 1 সেকেন্ড। এই কয়টা টাইমে আপনি জাস্ট একটু জুম করে দেখবেন, জুম করে বলতে কি একটু স্লো মোশন করে দেখবেন, তাইলে বুঝতে পারবেন যে ভাই ব্যাপারটা মানে টুইস্টটা কোন জায়গায়। এতদিন ধরে তারা হচ্ছে কিছুই রিভিল করবে না, একেবারে ট্রেলারে সব রিভিল করে দেবে। মানে এইরকম আহাম্মকের মতো কাজ কি তারা করবে? তো আমি যে কয়টা বললাম 29 সেকেন্ড, 44 সেকেন্ড, 1 মিনিট 26 সেকেন্ড, 1 মিনিট 50 সেকেন্ড, 2 মিনিট 1 সেকেন্ড, আপনি ট্রেলারটা দেখে থাকলেও এই কয়টা টাইমে আবার গিয়ে দেখবেন যে আপনি তখন যা দেখছিলেন এর চাইতে অনেকটা তফাৎ পাইতেছেন। তো গাইস এখন কথায় আসা যাক যে হচ্ছে ট্রেলারটা কেমন ছিল। সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে একজন দাগি আসামি যে হচ্ছে মনে করেন একটা ভুলবশত একটা মার্ডার করে ফেলছিল। মার্ডার করে ফেলার পরে সম্ভবত যার মার্ডার করছিল তার মা আফরান নিশোকে অভিশাপ দিচ্ছে যে জানোয়ার তুই মরার সময় 1 গ্লাস পানি পর্যন্ত পাইবি না। মানে কিরকম একটা অভিশাপ দিয়েছে আপনি জাস্ট চিন্তা করেন, কতটা রাগ ক্ষোভ ঘৃণা থেকে। আর তার উপর শুধু যে ওই ডাকে মারছিল তার মা মনে করেন যে এরকম অভিশাপ দিচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। পুরো গ্রামবাসী মিলে মনে করেন আফরান নিশো মানে নিশানে ফাঁসির জন্য আন্দোলন করতেছিল। তার মানে পুরো গ্রামবাসী নিশানকে মানে জাস্ট 2 চোখে নিতে পারতেছিল না, সে এত বড় একটা ভুল করছিল। তো যাই হোক এরকম একটা ভুল করছিল, ভুল করার পরে তার হচ্ছে 14 বছরের জেল হয়। 14 বছরের জেল হওয়ার পরে যে আমি যে টাইমিংগুলো দিলাম না, আমি একটা করে পরে ডিটেলসে কি জন্য আমি টাইমিংগুলো এরকম স্পেশাল বললাম ওইগুলো আমি বলতেছি। তার আগে সিম্পল ব্যাপারটা বলি। 14 বছর তার জেল হয়। জেল হওয়ার পরে সে কিন্তু 14 বছর জেল খেটে বের হয় না। অনেক রিভিউয়াররাই দেখলাম দিতেছে যে ভাই 14 বছর পরে সে হচ্ছে জেল থেকে বের হয়ে আসে, তার এরকম এক্সপ্রেশন। আদৌ তো কিন্তু 14 বছর না। একটা ডায়লগে দেখবেন তার বাবা ডায়লগ দিতেছে যে তুই হুট করে চলে আসলি। তখন আফরান নিশো বলে যে হচ্ছে না বাবা আমি মানে পালিয়ে আসিনি বা এরকম ভাবে আসিনি। মানে অনেকের ধারণা ছিল জেল থেকে পালায় আসবে, কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম না। সে তার অফিসিয়ালি যে সাজা ওইভাবেই সাজাটা নিতেছিল। তার ব্যবহার মানে আপনারা কিন্তু অনেকে জানেন কিনা জানি না, জেলে যারা থাকে ওদের ব্যবহার প্লাস কাজকর্মে যদি মনে করেন জেলাররা খুশি হয়, দেখে যে হ্যাঁ লোকটা আসলে অনুতপ্ত। জেল মানে কি ভাই? অনুতপ্তের জায়গা, আপনি নিজেকে শুধরানোর জায়গা। তো ওইখানে যদি দেখে যে আপনি নিজেকে শুধরাই নিতে পারছেন, তারা হচ্ছে আপনার দেখা যাচ্ছে 10 বছরের জেল দিল, সেখান থেকে কিছু কমায় দেয়। আফরান নিশোর হচ্ছে তো ওইখান থেকে আসার পরে হচ্ছে সে বাসায় গেল, ভাবলো যে তাকে মনে করেন আবার সবাই গ্রহণ করে নেবে, সে তার নায়িকা তমা মির্জার কাছে ব্যাক যাবে। কিন্তু ওইখানে গিয়ে দেখলো অলরেডি তমা মির্জা বিয়ে করে ফেলছে। সেই কারণে সে রাগে ক্ষোভে মানে অনেকগুলো ডায়লগ দিতেছিল যেরকম আমি জেল থেকে এসে বের হয়ে ভাবছিলাম যে সবকিছু আগের মতো হয়ে যাবে। আর তমা মির্জাকেও বললো বেঈমান না কি টাইপের এরকম একটা কথা বলছে। তার মানে তো বোঝা যাইতেছে যে এরকম কিছু একটা। তো তারপর কিছু সিনে দেখলাম যে হচ্ছে সুনেরা যে হচ্ছে এই মুভিতে সম্ভবত আফরান নিশো তমা মির্জার মেয়ের অভিনয়টা মানে মেয়ের রোলটা পালন করতেছে। এই যে সাইকেলে যে মেয়েটা দেখতেছিলাম ওইটা তো আমরা শিওর যে তমা মির্জার মেয়ে। তার মানে ওই মেয়েটাই হয়তো বা দেখা যাচ্ছে ওইখানে যে লুকটা দেখাইছিল আফরান নিশো ইয়াং বয়সের। আর পরবর্তীতে সুনেরা যখন বড় হয়েছে মানে সুনেরাতে পরিণত হয়েছে তখন কিন্তু আফরান নিশোকে বুড়ো লুকে দেখা যাইতেছে। তার মানে আফরান নিশোর মেয়ে। তো যাই হোক মেয়েটা নিয়ে এরকম মানে মোটামুটি একটা 8-10টা ড্রামাটিক ব্যাপার। কিন্তু টুইস্টের ব্যাপার হলো এখানে শহীদুজ্জামান সেলিম প্লাস মনে করেন ভিলেনগুলা। আপনারা সুরঙ্গ মুভিতে দেখছিলেন যে শহীদুজ্জামান সেলিম জাস্ট একটা পুলিশের রোলে প্লে করছিল, কিন্তু এইখানে কিন্তু না, সে একজন মনে করেন ডার্ক ভিলেন। শুধু যে ভিলেন এরকম না, সে কিন্তু একজন গ্যাংস্টার। আমি যে কয়টা মানে টাইমিং দিছি এর ভিতরে আপনাদের দেখাবো কয়েকটা জায়গায় মনে করেন মানে আনকমন কিছু ব্যাপার আমার চোখে পড়ছে, যেগুলো আমি প্রথম 2-1 বার 5 বার 10 বার দেখার পর আমার চোখে বাঁধা নাই। কিন্তু পরে যখন ওইগুলো ব্যাপারটা আমি মনে করেন একেবারে স্লো মোশনে দিয়ে দেখলাম, আরে ভাই এখানে তো বিশাল টুইস্ট আছে। তো প্রথম কথা শহীদুজ্জামান সেলিম টেলিমদের যেইভাবে মনে করেন উপস্থাপন করছে, তাদের এন্ট্রি প্লাস বাকি তার দুই পাশে যে 2টা বডিগার্ড ভিলেন মারাত্মক লাগতেছে ভাই, একটা ফিল দিতেছে। মানে আফরান নিশো যে জাস্ট মনে করেন ড্রামাটিক একটা মুভি করছে মৌলিক গল্প, ব্যাপারটা কিন্তু ওরকম না। সে যেহেতু এতগুলা পাওয়ারফুল ভিলেনের সাথে লড়াই করবে তার মানে সেও কিন্তু খুব পাওয়ারফুল। ব্যাপারটা হইতে পারে সে জেলে যাওয়ার পরে এরকম পরিবর্তনটা হয়েছে। আরেকটা ব্যাপার হইতে পারে সে হচ্ছে তমা মির্জার সাথে যখন হচ্ছে সম্পর্কে জড়াইছিল, বিয়ে না জেল না এগুলার আগে সে একজন গ্যাংস্টার ছিল। পরে তমা মির্জার সাথে যখন সম্পর্ক হয়েছে তখন ভালো হয়ে গেছে।
সেইখানে শহীদুজ্জামান সেলিম টেলিম তাকে বিভিন্নভাবে আফরান নিশোকে ফাঁসাইয়ে দিয়েছে, ফাঁসাই দেওয়ার পরে তার জেল হয়। জেল থেকে বের হয়ে যাওয়ার পরেও সে সাদা সিধা একটা মানুষ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেইখানেও হচ্ছে সুনেরাকে মনে করেন বিভিন্নভাবে কিডন্যাপ বা তমা মির্জাকে মারার হুমকি, এরকম হুমকি টুমকি দিতেছিল। তখন আফরান নিশো আবার সে পুরোনো যে গ্যাংস্টার রূপটা ওই রূপে ফিরে গেছে। ব্যাপারটা কিন্তু এরকমও হইতে পারে, জাস্ট আমি প্রেডিকশন থেকে বলতেছি, কারণ অনেকটাই কিন্তু মানে ট্রেলারটা যদি আপনি স্লো মোশনে দেখেন এরকম ব্যাপারটাই কিন্তু আপনার চোখে পড়বে। যাই হোক, এবার আসি মেইন কথায়। আমি বারবার কেন বলতেছি, এইটা কিন্তু জাস্ট এমনি নর্মাল একটা মৌলিক গল্প না, এইখানেও গ্যাংস্টার ওয়াইজ একটা ব্যাপার আছে। আপনাদের একটা ব্যাপার দেখায়, এই যে এইখানটায় আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, আফরান নিশু, তারপর হচ্ছে সুনেরা ছোটবেলা যেটা, আর হচ্ছে আরেকজন ভিলেন। এইখানটায় দেখেন পাশে যে লোকটা আছে ওনাকে কি চিনতে পারছেন? উনি কিন্তু সাকিব খানের প্রিয়তমা মুভিতে যে লম্বা চুলের একটা ক্যারেক্টার প্লে করছিল, যে হচ্ছে শহীদুজ্জামান সেলিমের সাথে ডিল করতে গেছিল কক্সবাজারে। তো এই ক্যারেক্টার চারপাশে দেখেন, এই যে বডিগার্ড, বডিগার্ড, তার মানে বুঝতেই পারতেছেন বডিগার্ড কিন্তু একটা সাধারণ মানুষ নিয়ে ঘুরে বেড়ায় না। একটা নেতা বা একটা এলাকার চেয়ারম্যান মেম্বারেরও কিন্তু এরকম কোনো বডিগার্ড থাকে না, বডিগার্ড তাদেরই থাকে যাদের হচ্ছে এরকম গ্যাংস্টার ওয়াইজ চলাফেরা। অলরেডি শহীদুজ্জামান সেলিমের তো গ্যাংস্টার ওয়াইজ চলাফেরা, এতে আমরা বুঝতে পারছি যে এটা জাস্ট মৌলিক গল্প, যে ব্যাপারটা এরকম না। যাও, একটা সিন গেল, 2 নম্বর সিনটা আসেন। এই সিনটা আমার জাস্ট অবাক করছে। এইখানটায় দাঁড়ায় রয়েছে শহীদুজ্জামান সেলিম, এক পাশে আফরান নিশু, আর এক পাশে এই যে ওনার নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না। তো ভাই এইখানে শহীদুজ্জামান সেলিম বলতেছে নিশান বুকে আসো, এরকম টাইপের একটা সিন। তো গাইজ এইখানে জাস্ট আফরান নিশুকে দেখতে দুর্দর্শ লাগতেছে, দুর্দর্শ। তার মানে কি শহীদুজ্জামান সেলিম একজন গ্যাংস্টার, আর তারা হচ্ছে তাদের দুইটা সৈন্য, মানে যেটা আমরা তুফান মুভিতে দেখছিলাম, মিশা সওদাগর, আর মিশা সওদাগরের হচ্ছে ডান হাত বাম হাত টাইপের থাকে হচ্ছে সাকিব খান। মানে নর্মালি বড় বড় রাজনীতিবিদ বলেন, পলিটিশিয়ান বলেন বা গ্যাংস্টার বলেন, ওদের কিন্তু ডান হাত বাম হাত থাকে। এইভাবে যেহেতু মনে করেন উনি ডাকতেছে, তার মানে তারা দুইজন খুব প্রিয়। আর এইখানে হচ্ছে নিশান তার খুব প্রিয়, নিশান তার খুব প্রিয়। সে হইতে পারে যে হচ্ছে অনেকে বলতেছে যে জেলে যাওয়ার পরে তার একটা পরিবর্তন হয়, কিন্তু আমি কেন জানি মনে হইতেছে যে তার হচ্ছে তমা মির্জার সাথে যখন সম্পর্ক ছিল তার আগেই সে একটা গ্যাংস্টার টাইপের ছিল। তমা মির্জার সাথে যখন সম্পর্কে জড়ায় সে 8-10টা সাধারণ মানুষের মতো হয়ে যায়। সেইখানে শহীদুজ্জামান সেলিম কোনোভাবে তাকে ফাঁসায়ে হচ্ছে তাকে দীর্ঘ একটা টাইম জেলে আটকায় রাখছিল। সেইখান থেকে যখন সে অল্প কিছুদিন মানে কারাগারে থাকার পরে ছাড়া পায়, ওইখান থেকে যখন তাদের সাথে মানে দেখাটা সাক্ষাৎটা হয়, জাস্ট এই সিনটা, এটা যাই এইটা গেল, এটা আমার মানে একটু সিনটা কেমন যেন মানে একটা বলে না মানে ধাঁধার মধ্যে রাখা, আমার কাছে এরকম একটা ধাঁধার মধ্যে রাখছে এই সিনটা। আর এই যে এইটাই হচ্ছে সুনেরা, মেবি এইটাই সুনেরা, কেননা মনে করেন এইটা তমা মির্জার মেয়ে, এটা তো শিওর দিয়ে বলা যাইতেছে। আফরান নিশু যেহেতু এখনো বিয়ে করে নাই, তমা মির্জা বিয়ে করছে, তমা মির্জার মেয়ে তো আদর যত্নে রাখবে তো একমাত্র তমা মির্জার মেয়েকেই। তার মানে একটা হিউজ একটা স্টোরি থাকতেছে এই মেয়েটাকে হচ্ছে কেন্দ্র করে গল্পটা মনে করেন সামনে আগানোর ব্যাপারটাও মনে করেন থাকতে পারে, এই জিনিসটা বোঝা যাইতেছে। তারপরে যে সিনটা ভাই, এইখানটাই জাস্ট আপনারা একটু স্লো করে দেখেন, এই যে যাকে মেরে ফেলে রাখা হয়েছে এইটা হচ্ছে আফরান নিশু মানে নিশান। আর এই ক্যারেক্টারটাকে খেয়াল আছে, এই যে সাদা পাঞ্জাবি, আফরান নিশুর সাথে একটা প্রাইভেট কারে দুই পাশ দিয়ে দুইজন আসছিল, সামনে শহীদুজ্জামান ছিল। আমার কেন জানি মনে হইতেছে আফরান নিশুর পাশে যে ক্যারেক্টারটা ছিল এটা সেই ক্যারেক্টারটা, হয়তো বা আফরান নিশুকে মেরে ফেলছে, আর এইখানটায় হচ্ছে শহীদুজ্জামান সেলিম বা অন্য কাউকে গুলি চালাইতেছে, এইরকম ব্যাপারটা হইতে পারে। তো এরপরে এই সিনটা আমার আরও একটু অবাক করে দিল, এই যে আগুন নিয়ে ঠেলা গাড়িতে যে যাইতেছিল আফরান নিশু, অনেকেরই মনে করেন ধারণা ছিল যে এইখানে হয়তো যত স্মৃতি আছে, আফরান নিশুর যত স্মৃতি, তমা মির্জা যত স্মৃতি, সবগুলো হয়তো আগুনে পুড়ায় ফেলবে। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। কেন এরকম না আমি বলতেছি, এইখানে একটু স্লো করে দেখবেন, এই যে দেখেন আগুনটা উপরে, আফরান নিশু ঠেলা গাড়িটা ঠেলতে ঠেলতে সে একটা লাফ দিয়ে ঠেলা গাড়িটার সামনে চলে যায়। তার মানে কি, সে যদি তার স্মৃতিগুলো যদি পুরাইতো সে তো এইভাবে মনে করেন লাফ দিত না। এইটা মেবি একটা অ্যাকশন ফাইটের কোনো একটা সিন হবে। তো গাইস যদি অ্যাকশন ফাইট এরকম একটা ঠেলা গাড়ি নিয়ে ঠেলতে ঠেলতে সে লাফ দিয়ে সামনে ভিলেনটাকে মারে, এরকম একটা সিন যদি হয় ভাই মারাত্মক লেভেলের হবে। আফরান নিশুকে তো আমরা মানে অ্যাকশন অবতারে এখনো পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখতে পাইনি। তো আমরা যদি দাগি মুভিতে তাকে অ্যাকশন অবতারেও কিছুটা সামান্য পাই, ভাই ফাটায় দেবে জাস্ট। তো আরেকটা সিন দেখায়, এই সিনটা,
এই সিনটা একটু খেয়াল করে দেখবেন, এটা মেবি হচ্ছে 2 মিনিট 1 সেকেন্ডের সিনটা। এইটা সবাই তো দেখছেন যে খালি চোখে হচ্ছে গুলি ছুটতেছে, কিন্তু আপনি কি খেয়াল করে দেখছেন এইখানে কিন্তু বিজিবি বা বিএসএফ আছে। মানে এইটা হচ্ছে আপনার বর্ডার গার্ড কোনো এলাকার একটা কাহিনী। হয়তো বা মনে করেন বিজিবি মানে বাংলাদেশের সীমান্তরক্ষী গুলি ছুটতেছিল, কোনো একটা মনে করেন বড় সড়ো চোরাচালান বা এরকম কিছু একটা হয়েছিল। আর নয়তো মনে করেন বাংলাদেশের না ভারতের বর্ডার গার্ডের থেকে হচ্ছে গুলি ছুটতেছিল। কিন্তু এইটা তো শিওর যে কোনো একটা বর্ডার গার্ড। এই যে দেখেন বর্ডার গার্ডের লাইট আর বর্ডার গার্ডের যে সীমান্তে যে আপনার হচ্ছে উপরে বসে দাঁড়ায় দাঁড়ায় যে পাহারাটা দেয় ওইখান থেকে গুলিটা ছুটতেছিল। তার মানে কিছু ব্যাপার শিওর হওয়া গেল যে আফরান নিশোর দাগি মুভিটা জাস্ট একটা মৌলিক গল্পের মুভি না, এইখানে গ্যাংস্টার ওয়াইজ একটা ব্যাপার থাকবে। যারা হচ্ছে গ্যাংস্টার ওয়াইজ মুভিগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা, যারা মৌলিক গল্পের মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা। আর গ্যাংস্টার ওয়াইজ মানে যে মনে করেন হিউজ একটা কেজিএফ এর মতো মারামারি কাটাকাটি থাকবে। যারা হচ্ছে এই টাইপের মুভিগুলোকে গ্যাংস্টার ওয়াইজ মুভি বলেন, তারপর হচ্ছে অ্যানিমেল টাইপের মুভিকে গ্যাংস্টার ওয়াইজ মুভি বলেন। ভাই আমি বলবো আপনারা হচ্ছে গ্যাংস্টার ওয়াইজ মুভির মানে গ্যাংস্টার ওয়াইজ মুভির যে মনে করেন সংখ্যা ওইটাই আপনারা জানেন না। আমি যদি ভাই গ্যাংস্টার ওয়াইজ মুভিকে আমি যদি সেরা রাখতে হয়, আমার প্রথমে মনে করেন রাখতে হবে দিল্লি, বিক্রম, লিও টাইপের মুভিকে। কেন বলতেছি ভাই, কেজিএফ টেনিমেলে তো আমরা দেখি যে ওয়ান ম্যান আর্মি ভাই একাই সব কিছু মানে কুপায়ে ফেলে, মানে একাই সব কিছু কুপায়ে ফেলে। এইটা কিন্তু গ্যাংস্টার ওয়াইজ মুভির কোনো নিয়মের মধ্যে পড়ে না। গ্যাংস্টার ওয়াইজ মুভি মানে মানে সূক্ষ্ম ব্রেন দিয়ে খেলতে হবে, সূক্ষ্ম ব্রেন থাকবে। ধাপে ধাপে গ্যাংস্টারদের এক একটা ছোট গ্যাংস্টার থেকে বড় গ্যাংস্টার এক একটা মনে করেন সিরিয়াল থাকবে। যেইখানে আপনারা হচ্ছে কাইতি মুভিতে হচ্ছে দেখছেন যে আপনার গাইস যারা হচ্ছে কাইতি বিক্রম টাইপের মুভিগুলো দেখছেন ওইগুলাকে বলে প্রপার গ্যাংস্টার ওয়াইজ মুভি। ভাই এক একটা সিন কি, কাইতি মুভিটা জাস্ট এক রাতে একটা রাত, কোনো মনে করেন আহামরি বড় মনে করেন কোনো এরিয়া ছিল না, বড় কোনো কিছু ছিল না, জাস্ট একটা রাতের গল্প দিয়ে যেইভাবে মনে করেন গ্যাংস্টার ওয়াইজ সাজাইছে ভাই মারাত্মক। আমার তো এখন পর্যন্ত আমি বলবো সেরা গ্যাংস্টার ওয়াইজ মুভি ওইটা। আপনি তাছাড়া যদি কোরিয়ান মুভি বলেন দ্য প্যারাডাইস, দ্য কোপ, দ্য গ্যাংস্টার টাইপের মুভিগুলো ওইগুলোকে বলে গ্যাংস্টার টাইপের মুভি। গ্যাংস্টার টাইপের মুভি মানে যে মনে করেন খুব হিউজ বাজেট হইতে হয় এরকম কিন্তু ব্যাপার না। কাইতিও কিন্তু খুব অল্প বাজেটে একটা মুভি ছিল। তো আমি বলবো ভাই এইখানে যদি কাইতি টাইপের মুভি টাইপের হয়, একটা মৌলিক গল্পের পাশাপাশি যদি একটু গ্যাংস্টার ওয়াইজ ব্যাপারটা থাকে ভাই একদম ফাটায় দেবে পুরা। মানে যারা হচ্ছে আফরান নিশোর হেটার্স তারাও আফরান নিশোর ফ্যান হয়ে যাবে। আফরান নিশোর ফ্যান তো হইতে বাধ্য ভাই, 2 বছর 4 বছর 6 বছর পরেও যদি তার যত সমালোচনায় থাকুক। এই মুহূর্তে সাকিব খান যেরকম হিউজ বিগ বাজেটের প্রজেক্টগুলোতে হাত দিতেছে, দুর্দান্ত অভিনয় করতেছে, দুর্দান্ত সব কিছু থাকতেছে, আফরান নিশোর মানে স্ক্রিপ্ট চয়েস ভাই কি লেভেলের যে মারাত্মক। সে একটা ইন্টারভিউতে বলছে অলরেডি তার 4টা মুভিতে সাইন করা আছে। মানে বুঝতে পারতেছেন তার 4টা বছর অলরেডি বুকিং হয়ে রয়েছে, কি লেভেলের। সাপোজ এখন এই মুভিটা মনে করেন বরবাদ মুভির পাশাপাশি দাগি মুভিটা মনে করেন তেমন হল পাইলো না, পাবেও না ভাই, যত হিউজ বাজেটেরই হোক না কেন হল। আচ্ছা যাও এই ব্যাপারটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে কথা বলবো। অনেকেই দেখি কমেন্ট বক্সে বলেন যে ভাই দাগি মুভি তো হলই পাবে না, 100+ হল সাকিব খানের দখলে, দাগি মুভি কি ব্যবসা করবে। ভাই শুধুমাত্র সিনেপ্লেক্স থেকেই, শুধুমাত্র আমি আবার বলি শুধুমাত্র সিনেপ্লেক্স থেকেই সুরঙ্গ মুভিটা 15 কোটি প্লাস ইনকাম করছিল। 15 কোটি মুভিটার বাজেট ছিল যে এখানে 1 কি 1.5 কোটি টাকা, 15 কোটি টাকা মনে করেন মুভিটার ইনকাম ছিল, বুঝতে পারতেছেন। আর এইখানে জাস্ট একটা মৌলিক গল্পের মুভি যদি 15 কোটি ইনকাম করে, দাগি মুভিটা কিন্তু হিউজ একটা সম্ভাবনা আছে এর চাইতেও বেশি ইনকাম করার। সুরঙ্গ মুভিটা কিন্তু আরও ইনকাম করতো, জাস্ট পাইরেসি হয়েছিল বলে ইনকাম করতে পারিনি। দাগি মুভিটা যদি পাইরেসিটা আটকায় রাখতে পারে, 1 মাস না আপনার হচ্ছে বরবাদ মুভিটা চললো, তারপর জঙ্গলি চললো, এরপরে হলেও তো মানে 1 সপ্তাহের জন্য হলেও তো দাগি মুভিটা হলে যাবে। এক একটা এলাকায় আমি বলি এক একটা জেলা শহরে কিছু না হইলেও ডাইহার্ট আফরান নিশোর হলে গিয়ে দেখার মতো অন্তত মনে করেন 500 লোক আছে। এই 500 লোক কিন্তু হলে গিয়ে মুভিগুলো দেখবে। যখন হল মালিকরা দেখবে যে হচ্ছে আমার মুভিটা সাকিব খান বাদেও সিয়াম বাদেও অন্য কোনো স্টারের দ্বারাও আমার টুকটাক ইনকামটা করতেছে, তো পরবর্তীতে 2 বছর 4 বছর 5 বছর পরে গিয়েও হইলেও কিন্তু একটা সময় হবে যখন মনে করেন হলগুলো কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। এমনও হইতে পারে 50-50 ভাগাভাগি হয়ে গেল।
এই ব্যাপারটা অবশ্যই থাকতেছে। যাও আমরা এত ডিটেলসে না যাই, মুভি রিভিউতে ছিলাম, মুভি রিভিউ আপনার হচ্ছে ট্রেলার রিভিউ পর্যন্তই থাক। আমি পরবর্তীতে একটা ভিডিওতে বলবো শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যারা হচ্ছে সামান্য মানে হল পাওয়া না পাওয়াকে মনে করেন মেইন একটা ব্যাপার মনে করেন, তাদের উদ্দেশ্যে জাস্ট একটা মানে সিম্পল একটা কথা বলি ভাই, যত ভালো মুভি হোক না কেন বরবাদ মুভিটা, যত খারাপ মুভিটাই হোক না কেন দাগি মুভিটা, সাপোজ 100 হলে যদি দাগি মুভিটা রিলিজ হইতো, 1-2টা হলে যদি বরবাদ মুভিটা রিলিজ হইতো, তাইলে ভাই বরবাদ মুভির থেকে প্রথম দিনের ইনকাম থেকে দাগি মুভিটা কয়েক গুণ আগায় থাকতো। কিন্তু এইখানে তো মনে করেন মানে সাকিব খান বাদে অন্যান্য সবার হাত বান্ধা, কেননা মনে করেন সাকিব খানের মুভি মানে মনে করেন সবগুলো হল দখল করে ফেলবে, এটা একটা প্লাস পয়েন্ট। আর এই প্লাস পয়েন্টের কারণেই প্রিয়তমা আপনার হচ্ছে 40 কোটি প্লাস ইনকাম করছিল, শুধুমাত্র এই প্লাস পয়েন্টের কারণে। যাই হোক আমি একটা ভিডিওতে পরবর্তীতে বলবো। যাই হোক মুভির ট্রেলারটা আপনাদের কেমন লাগছে অবশ্যই হচ্ছে ভিডিওতে বলবেন। আর ওভারঅল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, মুভি রিলেটেড যত আপডেট সবগুলো দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।